নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো যদি আমাদের এই নিফটি ফিফটির কথা বলি, এই জানুয়ারি মাস শুরু হওয়ার পর থেকে ক্রমাগতই নিচের দিকে পড়েছে। এই 5 দিনে দেখতে পাচ্ছেন প্রায় 2.21% ডাউন হয়েছে। যদি এই এক মাসেরও কথা বলি, 3.88% ডাউন। তবে যদি একটু লম্বা চার্ট দেখি, দেখতে পাবেন আমরা কিন্তু প্রায় টপ লেভেলের কাছাকাছিই রয়েছি। তো এক বছরে এটা বোঝা যাচ্ছে না, কিন্তু যদি ম্যাক্সিমাম চার্ট দেখেন তো এখানে কিছু বুঝতে পারছেন যে নিফটি ফিফটিতে বড় পতন এসেছে। এই যে নিফটি ফিফটি, এটা কিন্তু একেবারেই টপ লেভেলে দেখতে পাবেন। তবে এই সময় যদি কথা বলি, অনেক স্টক এই টপ লেভেল থেকে 30%, 40% এরকম ডাউন হয়ে রয়েছে। তো এরকম সময়টাকে আমাদের কিন্তু অপরচুনিটি হিসাবে কাজে লাগানো দরকার। তো তার মানে কি, এমন অনেক স্টক রয়েছে যেগুলো যখন টপ লেভেলে ছিল আপনি কিনবেন ভাবছিলেন, বা সেই সময় ভ্যালুয়েশন নিয়ে একটু প্রবলেম তৈরি হচ্ছিল, যে ওভার ভ্যালুড হয়ে গেছে, আপনি কিনতে পারছিলেন না। তো সেই সমস্ত স্টক কিন্তু এখন অনেকটা ভালো ভ্যালুয়েশনে এবং তার সঙ্গে সঙ্গে আগের থেকে অনেক কম দামেও পাওয়া যাচ্ছে। আর এটা মানুষের একটা সাইকোলজিও বলতে পারেন। যখন এরকম স্টক এই টপ লেভেলের কাছাকাছি থাকবে তখন আমরা কিনতে ভয় পাই, যে আমরা ভাবি সেইখান থেকে স্টকটা একটু পড়ুক, একটু পড়লে কিনবো। কিন্তু তারপরে সেই স্টক যখন 20%, 30% এরকমও পড়ে যায়, তখনও কিন্তু আমরা কিনতে ভয় পাই। আমরা তখন ভাবি যে স্টকটা হয়তো আবার সেখান থেকে পড়বে, কিন্তু কি হয়, তারপরে সেই স্টক এই বটম লেভেল থেকে আবার রিকভার করে যায়, এবং যখন রিকভার করছে সেই সময়ও কিন্তু আমরা কিনতে ভয় পাই। আমরা কি ভাবি যে এত নিচে পড়েছিল, কিছুটা রিকভারি দেখিয়েছে, আবার হয়তো নিচের দিকে পড়বে, কিন্তু তারপরে সেই স্টক আবার ওপর দিকে বাড়তেই থাকে, তখন আর তাতে পতন দেখা যায় না। এবং তারপরে স্টক যখন আবার এরকম টপ লেভেলের কাছে চলে আসবে, তখন আমরা কি করি, আর এই লোভ সামলাতে পারি না এবং সেই স্টক কিনে নিই, এবং তারপরে সেই স্টকে কিন্তু আবার পতন দেখা যায়। তো এটা শুধুমাত্র আমার বা আপনার নয়, যারা নতুন এই মার্কেটে আসে প্রত্যেকেরই সাইকোলজি কিন্তু এভাবেই কাজ করে। মানে কি, মানে যে কোনো শেয়ার সেটা যদি একটু ভালো হয় তাহলে লং টার্মে ওপরেই যাবে। কোনো ব্যক্তি ধরুন এইখানেই কিনে থাকুক, বা এইখানেই কিনে থাকুক, বা ধরুন এইখানেই কিনে থাকুক, সেই টপ লেভেল থেকে এখনো পড়ার পরে সে কিন্তু এখন প্রফিটেই রয়েছে। যেই বটম লেভেলে কিনেছে তার প্রফিটটা হয়তো একটু বেশি, আর যে টপ লেভেলে কিনেছে তার প্রফিটটা হয়তো একটু কম। কিন্তু ধরুন যেই অল টাইম হাই কিনে নিয়েছে, সে তো এখন বলবে যে আমি শেয়ার কেনার পরে 20%, 30% পড়ে গেল, এই শেয়ার মার্কেট জুয়া। তো এই ধরনের কথাগুলো কিন্তু বিগিনারদের কাছ থেকে শোনা যায়। আর এখানে এটাও দেখতে হবে যে এরকম টপ লেভেলে কিনেছিল, মানে এর আগে যখন টপ লাগিয়েছিল, সে এখন যতটুকু প্রফিটে রয়েছে, যেই বটম লেভেলে কিনেছিল মানে একেবারে নিচে, তার প্রফিটটা কিন্তু তত বেশি রয়েছে। তো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে বাজার এই সময় আপনাকে একটা সুযোগ দিচ্ছে। এখন অনেক ভালো ভালো কোম্পানি রয়েছে যেগুলো একসময় অনেক ইনভেস্টর উঁচু দামে কিনে ফেলেছিল, বা এরকমও ভাবতো যে পরে স্টক যখন নিচে পড়বে তখন কিনবো। তো সেরকম অনেক স্টক এখন এই টপ লেভেল থেকে 20%, 30%, 50% এরকম নিচে পাওয়া যাচ্ছে। তো এই ধরনের যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমাদের স্টাডি করা দরকার। তো সেরকমই কিছু কোম্পানি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি, যেইগুলোকে চাইলে আপনি পরবর্তীকালে আরো ভালোভাবে স্টাডি করতে পারেন। তো মোটামুটি 20 থেকে 25 খানা কোম্পানি এই ভিডিওতে আলোচনা করব। হতে পারে এর মধ্যে কিছু কোম্পানি আপনার পোর্টফোলিওতে আছে, বা হতে পারে এর মধ্যে কিছু কোম্পানি আপনি নেবেন বলে ভাবছিলেন। তো চলুন এক এক করে প্রতিটা কোম্পানি দেখে নেওয়া যাক। তো আমাদের যে প্রথম কোম্পানি সেটা হচ্ছে কেন্স টেকনোলজি ইন্ডিয়া লিমিটেড। আর যে কোনো কোম্পানিকে স্টাডি করতে গেলে তার যে বিজনেস সেটা অবশ্যই দেখা দরকার। তো প্রতিটা কোম্পানির বিজনেস অল্প অল্প হলেও দেখে নেবো, মানে মেন যে বিজনেসটা। তো এই কোম্পানি কি কাজ করে থাকে, এই কোম্পানি মূলত যে মহাকাশ গবেষণা রয়েছে, তার সঙ্গে সঙ্গে রেলওয়ে সিগন্যালিং, তার সঙ্গে সঙ্গে ডিফেন্সের জন্য যে জটিল ইলেকট্রনিক্স প্রোডাক্ট লাগে সেগুলো তৈরি করে। তার সঙ্গে সঙ্গে এই যে কোম্পানিটা রয়েছে কেনস্টেক, এরাই ভারত সরকারের যে সেমিকন্ডাক্টর মিশন এবং যে পিএলআই স্কিম রয়েছে তার অন্তর্ভুক্ত। এবং এই ডিফেন্স বলুন, রেলওয়ে বলুন, এই সমস্ত সেগমেন্টে কিন্তু কোম্পানির যে ভূমিকা সেটা বাড়ছে। এবং তার সঙ্গে সঙ্গে রেলওয়ের যে কবচ সিস্টেম হয়, মানে এই দুর্ঘটনা আটকানোর জন্য যে যন্ত্রপাতি, সেগুলো কিন্তু এই কোম্পানি তৈরি করে। তো যদি কোম্পানির একটু লম্বা চার্ট দেখি, তো এই স্টকটা দেখতে পাবেন এরকম টপ লেভেল থেকে প্রায় কিন্তু 55% কাছাকাছি ডাউন হয়ে রয়েছে। এক সময়ের হাই কত ছিল, যদি হাইয়ের কথা বলি, দেখতে পাচ্ছেন এক সময় এই স্টকটা প্রায় 7,500 এরকম জায়গাতে চলছিল, সেখান থেকে কিন্তু এখন 3,500-এর কাছাকাছি নেমে এসেছে। এর পরের কোম্পানি সোনাটা সফটওয়্যার লিমিটেড। এই কোম্পানিটার মাইক্রোসফটের সঙ্গে লম্বা সময়ের জন্য পার্টনারশিপ রয়েছে, এবং এরা মূলত ক্লাউড এবং ডিজিটাল যে ব্যবসা সেই সেগমেন্টে ভালোভাবে কাজ করে, এবং বিশেষ করে যে রিটেল রয়েছে এবং ট্রাভেল ইন্ডাস্ট্রি, তাদের জন্য যে কাস্টমাইজড সফটওয়্যার হয় সেইগুলো এরা তৈরি করতে দক্ষ। মানে মূলত বলতে পারেন আইটি সেক্টরে কাজ করে একটি কোম্পানি। এই কোম্পানিরও যদি লম্বা চার্ট দেখি, দেখতে পাবেন এরকম টপ লেভেল থেকে এই স্টকটা প্রায় 61% পর্যন্ত নিচে পাওয়া যাচ্ছে। একসময় কত হাই লাগিয়েছিল যদি মোটামুটিও দেখেন, এটা তো চার্টে একটা শুধুমাত্র দেখানো যাচ্ছে এই 839 বা 840-এর কাছাকাছি হাই ছিল। তো অ্যাকচুয়াল যে হাই সেটা এর থেকে কিছুটা উপরেই থাকবে। তো মোটামুটি সেই 800, 850 থেকে এখন কিন্তু এই 310-এর কাছাকাছি চলছে। আর শুধুমাত্র এটা দেখেই সিদ্ধ
সিদ্ধান্ত নেবেন না যে কোম্পানির দাম আগের থেকে অনেকটা পড়ে গেছে, এইখানে কিনে নিই। এটুকু অবশ্যই দেখবেন যে এই নিচে তো এসেছে, সেখান থেকে ওপরে যাওয়ার সম্ভাবনা আছে কিনা। এর পরের যে কোম্পানি সেটা হচ্ছে এলিকন ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। মূলত এই কোম্পানিটা এই এশিয়ান মার্কেটে ইন্ডাস্ট্রিয়াল যে গিয়ার বক্স আছে সেই সেগমেন্টে কাজ করে, এবং এই ইন্ডাস্ট্রিয়াল গিয়ার বক্স সেগমেন্টে এই কোম্পানিটা কিন্তু একদম অ্যাগ্রেসিভলি কাজ করে। আর এই যে গিয়ার বক্স, সেটা কিন্তু শুধুমাত্র এই যে গাড়ির গিয়ার রয়েছে সেখানে নয়, বিভিন্ন যে ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে গিয়ারের প্রয়োজন হয়, যেমন সিমেন্ট ইন্ডাস্ট্রি, তারপরে স্টিল ইন্ডাস্ট্রি রয়েছে, হেভি ইঞ্জিনিয়ারিং। তো এই সমস্ত যে সেক্টরগুলো রয়েছে সেখানে যে ভারী গিয়ার বক্স ব্যবহার করা হয়, সেই যে গিয়ার বক্সগুলো সেগুলোই এলিকন ইঞ্জিনিয়ারিং এই কোম্পানিটা তৈরি করে থাকে। যদি এই কোম্পানি লম্বা চার্ট দেখেন, দেখতে পাচ্ছেন লম্বা সময় হোল্ড করলে ভালো কোম্পানি ভালো রিটার্ন তৈরিও করে দেবে। 5 বছরে দেখতে পাচ্ছেন প্রায় 1500% কাছাকাছি বেড়েছে। এবং যদি মোটামুটি এই টপ লেভেল থেকেও দেখেন, দেখতে পাচ্ছেন স্টকটা কিন্তু প্রায় 40% কাছাকাছি নিচে রয়েছে। একসময় মোটামুটি কত হাই লাগিয়েছিল, দেখতে পাচ্ছেন প্রায় 700-র কাছাকাছি চলছিল, সেখান থেকে কিন্তু এখন অনেকটা নিচেই নেমে এসেছে। এর পরের কোম্পানি হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজি লিমিটেড। তো একজন বিখ্যাত ব্যক্তি অশোক সুতা, তিনি এই যে আইটি কোম্পানিটা সেটা তৈরি করেছেন, এবং এই কোম্পানিটা শুরু থেকেই ডিজিটাল ফার্স্ট মডেলে কাজ করে থাকে। এই এআই, তার সঙ্গে সঙ্গে ক্লাউড এবং ব্লকচেন প্রজেক্ট, এই ব্যবসাগুলো থেকে কোম্পানির আয়ের কিন্তু একটা বড় অংশ আসে। আর কোম্পানির যে ক্লায়েন্ট সেগুলো কিন্তু বেশিরভাগই বিদেশি। যদি এই কোম্পানিটারও কথা বলি, এই আইটি সেক্টরের স্ট্রং কোম্পানি, কিন্তু কোম্পানির শেয়ার লাগাতার নিচের দিকে পড়েছে। যদি দেখেন টপ লেভেল থেকে প্রায় কিন্তু 72% পর্যন্ত নিচে রয়েছে, এবং এই কোম্পানির রিভার্সালের যে সম্ভাবনা সেটা বেশি রয়েছে। তবে এখন লোয়ার লো ফরম্যাটে কোম্পানিটা নিচের দিকেই নামছে। তো এই নিচে নেমে যখন কনসলিডেট করবে, সেই সময় এই কোম্পানিটাকে বিবেচনা করতে পারেন। তো এই কোম্পানির হাই কত ছিল, যদি মোটামুটি দেখেন এই কোম্পানিটা একসময় এই 1500-র কাছাকাছি চলছিল, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে নিচের দিকে পড়েছে। এর পরের যে কোম্পানি সেটা হচ্ছে গডফ্রে ফিলিপস ইন্ডিয়া লিমিটেড। তো রিসেন্টলি যদি দেখি, এই এক মাসে দেখতে পাচ্ছেন প্রায় 30%-এর কাছাকাছি ডাউন হয়ে গেছে। বিশেষ করে এই সরকার এই সিগারেটের উপর ট্যাক্স বাড়িয়ে দেওয়ার পরে সব ধরনের যে সিগারেট কোম্পানিগুলো রয়েছে সেইখানে পতন দেখা গেছে। আর এই কোম্পানিটা শুধুমাত্র যে সিগারেটের ব্যবসা করে সেটাই নয়, তার সঙ্গে সঙ্গে এই কোম্পানির এফএমসিজিতেও সামান্য উপস্থিতি রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে ফিলিপ মরিস এদের লাইসেন্সে এই কোম্পানিটা মালবোরো যে সিগারেট রয়েছে সেই ব্র্যান্ডের যে সিগারেট সেটা ভারতে উৎপাদন করে এবং বিক্রিও করে। যদি এই কোম্পানির কথা বলি, দেখতে পাবেন টপ লেভেল থেকে প্রায় 43% নিচে এই মুহূর্তে ট্রেড করছে। এর পরের কোম্পানি বিএলএস ইন্টারন্যাশনাল সার্ভিসেস লিমিটেড। এই কোম্পানিটা ভিসা প্রসেসিং এর পাশাপাশি বায়োমেট্রিক্স এবং ই গভর্নেন্স পরিষেবায় কাজ করে থাকে। তো মূলত ভিসা পাসপোর্ট সংক্রান্ত কাজ এই কোম্পানিটা করে, এবং 66টার বেশি দেশের সঙ্গে এই কোম্পানির কিন্তু সরাসরি চুক্তিও রয়েছে। কেমন পারফর্ম করেছে কোম্পানিটা, যদি 5 বছর দেখেন, দেখতে পাচ্ছেন 1000%-এর উপরে বাড়া। কিন্তু যদি অল্প কিছুদিনের চার্ট দেখেন, মানে 2-3 বছরে যদি দেখেন, দেখতে পাবেন এরকম টপ লেভেল থেকে এটাও কিন্তু প্রায় 43% নিচে ট্রেড করছে। এর পরের যে কোম্পানি সেটা হচ্ছে ডিক্সন টেকনোলজি লিমিটেড। তো রিসেন্টলি এই স্টকে বড় পতন এসেছে। এক মাসে দেখতে পাচ্ছেন প্রায় 16-17%-এর কাছাকাছি পড়া। যদি 6 মাসের কথা বলি, দেখতে পাচ্ছেন 35%-এর কাছাকাছি ডাউন হয়েছে। এই কোম্পানিটা মূলত ইএমএস বা ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সার্ভিস এই সেক্টরে কাজ করে থাকে। তার সঙ্গে সঙ্গে এই কোম্পানিগুলো এই পিএলআই স্কিমের সুবিধাও পায়। আপনি হয়তো বাড়িতে বিভিন্ন কোম্পানির মোবাইল, টিভি, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে হোম অ্যাপ্লায়েন্সেস হয় সেগুলো ব্যবহার করেছেন। তো তাতে হয়তো বিভিন্ন ব্র্যান্ডের নাম লেখা রয়েছে, কিন্তু সেই যে বিভিন্ন ব্র্যান্ডগুলো, তারা এই যে জিনিসগুলো সেগুলো কিন্তু এই ডিক্সন টেক এদের মতো কোম্পানির কাছ থেকেই কেনে, কারণ এরা হচ্ছে অরিজিনাল ম্যানুফ্যাকচারার। আর আপনি যাদের থেকে কিনছেন বিভিন্ন ব্র্যান্ডের নাম লেখা থাকে, তারা কিন্তু শুধুমাত্র ব্র্যান্ডিং করে, তারা এদের থেকে সেই জিনিসগুলো কেনে। এবং বর্তমানে দেখতে পাচ্ছেন মোবাইল, টিভি, হোম অ্যাপ্লায়েন্সেস এইগুলোর যে উৎপাদন সেগুলো কিন্তু দ্রুত বৃদ্ধি পাচ্ছে, এবং তারই সঙ্গে সঙ্গে এই বাজেটে ইএমএস সেগমেন্ট নিয়ে বড় ঘোষণা আসারও কিন্তু সম্ভাবনা রয়েছে। যদি এই কোম্পানিরও লম্বা চার্ট দেখি, এটাও দেখতে পাবেন এরকম টপ লেভেল থেকে প্রায় কিন্তু 42-43% ডাউন। তো এটাকে অবশ্যই ওয়াচ লিস্টে রাখতে পারেন। এর পরের কোম্পানি এসি বা অ্যাকশন কনস্ট্রাকশন ইকুইপমেন্ট লিমিটেড। তো এই কোম্পানিটা মূলত বিভিন্ন যে বড় বড় ক্রেন রয়েছে, জেসিবি টাইপের জিনিসপত্র রয়েছে, সেইগুলো তৈরি করে। এই ক্রেন সেগমেন্টে কোম্পানির 63% মার্কেট শেয়ার রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে কনস্ট্রাকশন ছাড়াও এগ্রিকালচার এই সেক্টরে কাজ করে, মানে বড় বড় যে ট্রাক্টর সেগুলো তৈরি করে। তার সঙ্গে সঙ্গে অনেক জিনিসপত্র এই কোম্পানি কিন্তু বাইরে এক্সপোর্টও করে থাকে। যদি এই কোম্পানির কথা বলি, তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিগুলোতে অল্প সময়ে বড় র্যালিও এসে যায়, এবং যদি টপ লেভেল থেকে দেখেন, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে নিচের দিকেই পড়েছে। তাও প্রায় টপ লেভেল থেকে যদি দেখেন, এটাও কিন্তু প্রায় 50% ডাউন। তারপরের কোম্পানি কেপিআর মিল। এই কোম্পানিটা মূলত টেক্সটাইল এবং গার্মেন্টস এই ব্যবসাগুলো করে থাকে, এবং তার পাশাপাশি সুগার এবং ইথানল এগুলো উৎপাদন করে, এবং বছরে প্রায় 10 কোটির বেশি পোশাক তৈরির ক্ষমতা এই কোম্পানির রয়েছে। আর আজকের দিনে প্রায় 9%-এর কাছাকাছি বেড়েও গেছে। তবুও যদি টপ লেভেল থেকে দেখেন, এই স্টকটা অনেকটাই পড়া। তাও যদি মোটামুটি দেখেন, দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু 32% পর্যন্ত
ডাউনে রয়েছে। এরপরের কোম্পানি আইএক্স বা ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ লিমিটেড। তো বর্তমানে মার্কেট কাপলিং কেসটার জন্য এই স্টকে প্রেসার তৈরি হয়েছে। যদি দেখেন 6 মাসে প্রায় 34% ডাউন, এবং দেখতে পাচ্ছেন এই প্রথম দিকে মানে 6 মাসের যে প্রথম দিকে শার্প পতন এসেছিল, তো এইখানেই প্রায় অল্প কিছু দিনে এই 32%-এর কাছাকাছি পড়ে গেছে, এবং তারপরে প্রায় 5.5 মাস কনসোলিডেটই করছে। তো ধরুন এই মার্কেট কাপলিং হয়েও গেল, তবুও কিন্তু এই কোম্পানির যে বিজনেস সেটা ভালোই চলবে। তো এই মার্কেট কাপলিং এর ব্যাপারে ক্লিয়ারিটি এসে গেলে, যেটা তো এখন কোর্টে ঝুলছে, তাহলে কিন্তু এই কোম্পানিটা ভালো পারফর্ম করবে। আর যদি মার্কেট কাপলিং কেসে এই কোম্পানি জিতে যায়, মানে মার্কেট কাপলিং সরকার বন্ধ করে দেয়, তাহলে তো এই কোম্পানিতে প্রচুর বড় তেজি আসবে। তো এই কোম্পানির কাজ কি? মূলত এটা ভারতের মধ্যে এই যে এনার্জি রয়েছে বা বিদ্যুৎ রয়েছে, সেটা কেনা বেচার সব থেকে বড় ডিজিটাল প্ল্যাটফর্ম। দেশের অধিকাংশ যে পাওয়ার ট্রেডিং সেটা কিন্তু এই এক্সচেঞ্জের মাধ্যমে হয়, এবং এই পাওয়ারের কি দাম হবে সেটা কিন্তু এই কোম্পানি বর্তমানে ঠিক করে। তো যদি মার্কেট কাপলিং হয়ে যায়, তাহলে দাম ঠিক করার অধিকার সেটা তো এই কোম্পানি হারাবে, কিন্তু তবুও এই কোম্পানিতে এই যে এনার্জি সেটা ট্রেড হবে, এবং যেই সেগমেন্টে এই কোম্পানিটা একদম লিডার পজিশনেই থাকবে। তো যদি টপ লেভেল থেকে কথা বলি, এই কোম্পানিটাও দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু 56% নিচে রয়েছে। এরপরে টাটা গ্রুপের একটি কোম্পানি ট্রেন্ড লিমিটেড। তো এই ট্রেন্ডের মধ্যে কি রয়েছে? বিভিন্ন ব্র্যান্ড রয়েছে। এই কোম্পানিটা একটা ব্র্যান্ড রয়েছে জুডিও, তার মাধ্যমে সস্তা যে ফ্যাশন মার্কেট সেখানে লিডার, মানে কোম্পানি নিয়মিত নতুন নতুন ফ্যাশনের যে জামা কাপড় সেগুলো কিন্তু বাজারে নিয়ে আসে। মানে কিছুদিন ছাড়া ছাড়াই কোম্পানি তাদের যে স্টকের ভ্যারাইটি সেগুলো কিন্তু পাল্টে ফেলে, মানে নতুন নতুন জামার ডিজাইন নিয়ে চলে আসে। এরও যদি চার্ট দেখেন, দেখতে পাবেন টপ লেভেল থেকে অনেকটা ডাউন হয়েছে। এরকম টপ লেভেল থেকে এটাও কিন্তু প্রায় 55% নিচে রয়েছে। এর পরের কোম্পানি ন্যাটকো ফার্মা। তো এটাই ফার্মা সেক্টর থেকে বিলং করছে। এই কোম্পানিটা মূলত জেনারিক যে ওষুধ সেগুলো তৈরি করে, এবং এই কোম্পানির যে মেন প্রোডাক্ট সেটা হচ্ছে এই ক্যান্সার সংক্রান্ত বিভিন্ন ড্রাগ, এবং এইগুলোর পাশাপাশি কোম্পানি এগ্রিকালচার কেমিক্যাল ব্যবসাতেও কিছুটা কাজ করছে। আর এই শেয়ারের লম্বা চার্ট কেমন? তো যদি দেখেন 5 বছরে দেখতে পাচ্ছেন সেরকম ভালো কোনো পারফরমেন্স দেখাতে পারেনি, কিন্তু যদি শর্ট টার্মে দেখেন দেখতে পাচ্ছেন একসময় প্রায় 200%-এর কাছাকাছি বাড়া ছিল, এবং যদি বর্তমানেও দেখেন এই টপ লেভেল থেকে দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু 46 থেকে 47% ডাউন হয়ে রয়েছে। এর পরের কোম্পানি বাটা ইন্ডিয়া। তো মূলত এখন ফুটওয়্যার সেগমেন্টে কাজ করা কোম্পানিগুলো খারাপ পারফরমেন্সই দিচ্ছে, যেমন এই বাটা, তার সঙ্গে সঙ্গে যে রিল্যাক্সও রয়েছে, এইগুলোতে ভালো পারফরমেন্স দেখা যাচ্ছে না। তো মাঝখানে জিএসটি রিলেটেড প্রবলেম হয়েছিল, এবং তখন কোম্পানিগুলো পড়েছিল, এবং বর্তমানে এই যে জুতো তার উপর যে জিএসটি সেগুলো কিন্তু কমানো হয়েছে, এবং গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত এদের বিরাট ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক রয়েছে, এবং এই কোম্পানি বর্তমানে প্রিমিয়াম এবং তার সঙ্গে সঙ্গে স্টাইলিশ যে ফুটওয়্যার রয়েছে সেই দিকে বেশি করে ফোকাস করছে। এই কোম্পানি টপ থেকে কতটা পড়া, এটাও যদি দেখেন টপ থেকে প্রায় কিন্তু 60%-এর কাছাকাছি ডাউন। এর পরের যে কোম্পানি সেটা হচ্ছে ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি, বা এর শর্ট ফর্ম হচ্ছে ইরেডা। এই কোম্পানির কাজ কি? বিভিন্ন যে রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট রয়েছে, যেমন সোলার বলুন, উইন্ড বলুন, তো এই ধরনের যে রিনিউয়েবল এনার্জি সেখানে লোন দেয়, যাতে করে এই গ্রিন এনার্জি সেক্টরে অন্যান্য কোম্পানিগুলো ভালোভাবে কাজ করতে পারে। এই কোম্পানি টপ থেকে কতটা পড়া, এটাও যদি দেখেন টপ থেকে প্রায় কিন্তু 55% নিচে ট্রেড করছে। এর পরের যে কোম্পানি সেটা হচ্ছে দেববানি ইন্টারন্যাশনাল লিমিটেড। তো রিসেন্টলি এই স্টকে পতন এসেছে, বিশেষ করে দেববানি ইন্টারন্যাশনাল এবং এর সঙ্গে স্যাফায়ার ফুডস, এই দুটো কোম্পানির মার্জারের খবরটা সামনে আসার পর থেকে এই কোম্পানি মূলত কেএফসি এবং পিৎজা হাটের যে ব্যবসা সেটা পরিচালনা করে, এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির নিজস্ব কিছু ব্র্যান্ডও রয়েছে। আর শুধুমাত্র ভারতেই নয়, নাইজেরিয়া এবং নেপালেও এই যে কেএফসি এবং পিৎজা হাট এর বিজনেসগুলো এই কোম্পানি পরিচালনা করে, এবং তার সঙ্গে সঙ্গে এই কোম্পানিটা সাউথ ইন্ডিয়ান ডাইনিং সেগমেন্টেও প্রবেশ করেছে। এই কোম্পানি কতটা ডাউনে রয়েছে, তো যদি মোটামুটিও দেখেন এই কোম্পানিটাও দেখতে পাবেন এই টপ থেকে প্রায় 43% নিচে রয়েছে। তারপরের যে কোম্পানি পেজ ইন্ডাস্ট্রি, তো অনেকেই দাম দেখেই এড়িয়ে যাবেন, দেখতে পাচ্ছেন 33,000-এর কাছাকাছি চলছে। আর এই কোম্পানিগুলোতে রিটেলদের যে অংশ সেটাও কম থাকে, তবে এটাও একটি স্ট্রং কোম্পানি। ভারতের মধ্যে এই জকি ব্র্যান্ডের যে আন্ডারওয়্যার রয়েছে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্পোর্টওয়্যার সেইগুলো এরা তৈরি করে, এবং তার সঙ্গে সঙ্গে সেলও করে থাকে, এবং এদের ব্র্যান্ডের যে লয়ালিটি সেটাও ভালো। তার সঙ্গে সঙ্গে এদের যে রিটেল নেটওয়ার্ক সেটাও কিন্তু স্ট্রং। কেমন পারফর্ম করেছে কোম্পানিটা? 5 বছরে দেখতে পাচ্ছেন সেরকম ভালো কোনো রিটার্ন দিতে পারেনি, তবে যদি টপ থেকে দেখেন এটা কিন্তু এখন প্রায় 37 থেকে 38%-এর কাছাকাছি ডাউন, এবং যদি ম্যাক্স দেখেন দেখতে পাচ্ছেন এই অল টাইমে কত রিটার্ন দিয়েছে, প্রায় 12,000%-এর কাছাকাছি। এর পরের যে কোম্পানি ডিপক নাইট্রাইট, এটাই কেমিক্যাল সেক্টর থেকে বিলং করে। এই কোম্পানিটা মূলত স্পেশালিটি যে কেমিক্যাল সেগুলো তৈরি করে, এবং তার সঙ্গে সঙ্গে ফেনল নামে একটা কেমিক্যাল রয়েছে সেটা উৎপাদনে এই দেশের মধ্যে কিন্তু একদম লিডার কোম্পানি। তো বিভিন্ন সেক্টর যেমন ফার্মাসিউটিক্যালস, তার সঙ্গে সঙ্গে ডাই, কসমেটিক্স, এই ধরনের যে শিল্পগুলো রয়েছে সেখানে এদের যে কেমিক্যাল সেইগুলো কিন্তু ব্যাপকভাবে ব্যবহার করা হয়। কেমন পারফর্ম করেছে কোম্পানিটা? যদি ম্যাক্স দেখেন দেখতে পাচ্ছেন 8,000%-এর উপরে বাড়া, এবং যদি টপ থেকে দেখেন দেখতে পাচ্ছেন এখনো এই স্টকটা কিন্তু প্রায় 50% ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। তো বর্তমানে এই যে
যে কেমিক্যাল সেক্টর সেটা একটু নিচের দিকেই রয়েছে, এবং যখন কেমিক্যাল সেক্টর বাড়বে এই কোম্পানিটা কিন্তু সেই কেমিক্যাল সেক্টরের মধ্যে লিডার হতে পারে। এর পরের কোম্পানি জুবিল্যান্ট ফুডওয়ার্কস লিমিটেড। এই কোম্পানির মূল কাজ কি? এরা ভারতে ডোমিনোজ যে পিৎজা রয়েছে তার সব থেকে বড় ফ্র্যাঞ্চাইজি অপারেটর, এবং তার সঙ্গে সঙ্গে আরো কিছু ফুড ব্র্যান্ড এরা কিন্তু বাড়িয়েছে, যেমন পোপেন্স রয়েছে, ডানকিন রয়েছে। কেমন পারফর্ম করেছে এই কোম্পানি? যদি 5 বছরে দেখেন একদম ফ্ল্যাট, অনেকটাই ওঠাপড়া দেখা গেছে, এবং ম্যাক্স দেখতে পাচ্ছেন প্রায় 2091% বাড়া। কত সাল থেকে? এই 2010 সাল থেকে। এবং যদি এই কোম্পানি দেখেন এই টপ লেভেল থেকে দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু 36 থেকে 37% নিচে রয়েছে। এর পরের কোম্পানি টিউব ইনভেস্টমেন্ট লিমিটেড। এই কোম্পানিটা মুরুগাপ্পা গ্রুপ থেকে বিলং করছে, মানে যেই গ্রুপ থেকে সিজি পাওয়ার, তার সঙ্গে সঙ্গে ইদপ্যারির মতো কোম্পানি রয়েছে। এই কোম্পানির মূল কাজ কি? এই কোম্পানি মূলত অটো কম্পোনেন্টস এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট সেগুলো তৈরি করে। তার সঙ্গে সঙ্গে এই কোম্পানিটা ইলেকট্রিক ভেহিকেল এবং যে নতুন ইঞ্জিনিয়ারিং ব্যবসা সেখানে বিনিয়োগ বাড়াচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে হারকিউলিস, বিএসএ এই ধরনের যে সাইকেলগুলো হয় তার বিভিন্ন যে পার্টস সেইগুলো এই কোম্পানি তৈরি করে। খুবই শক্তিশালী একটা গ্রুপ থেকে বিলং করেছে, আর এটা টপ লেভেল থেকে এখন প্রায় 51% নিচে রয়েছে। এর পরের যে কোম্পানি সেটা হচ্ছে এল&টি টেকনোলজি সার্ভিসেস লিমিটেড। তো এটা এল&টি গ্রুপ থেকে বিলং করছে। এই কোম্পানিটা এই পৃথিবীর বিভিন্ন বড় বড় অটো, টেলিকম, ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিগুলোকে ইঞ্জিনিয়ারিং, রিসার্চ এবং ডেভেলপমেন্ট এই পরিষেবাগুলো দিয়ে থাকে। স্মার্ট ম্যানুফ্যাকচারিং এবং অটোমেশনে এদের কিন্তু মূল ফোকাস রয়েছে। এই কোম্পানির চার্ট কেমন দেখতে পাচ্ছেন? এই 2016 থেকে প্রায় 350% রিটার্ন দেখা যাচ্ছে, এবং মোটামুটি যদি টপ লেভেল থেকে দেখেন এই কোম্পানিটা এখন প্রায় 32% ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। এর পরের কোম্পানিটা হচ্ছে সুইগি। তো কোম্পানির মূল যে বিজনেস সেটা হচ্ছে ফুড ডেলিভারি, এবং এটাকে ছাড়াও কোম্পানি ইনস্টামার্টের মতো একটা বড় ব্র্যান্ডের মাধ্যমে এই কুইক কমার্স সেগমেন্টেও এন্ট্রি নিয়েছে। তারই সঙ্গে সঙ্গে এআই এবং টেকনোলজি এইগুলোকে ব্যবহার করে কোম্পানি এই যে ডেলিভারি এফিসিয়েন্সি সেটা বাড়ানোর দিকে নজর দিচ্ছে। তবে কোম্পানির জন্য রিসেন্টলি একটা খারাপ খবর এসেছিল। কি খারাপ খবর? যে গভর্নমেন্ট 10 মিনিট যে ডেলিভারি সেটা বন্ধ করে দিয়েছে। আর এদের যে একটা ব্র্যান্ড রয়েছে ইনস্টামার্ট, তারা মূলত এই 10 মিনিট ডেলিভারি এই সেগমেন্টেই কাজ করতো। তবে এতে চিন্তার ব্যাপার নেই, কারণ এটা শুধুমাত্র এই কোম্পানির জন্য হয়নি, প্রতিটা কোম্পানির জন্যই হয়েছে। আর এই কোম্পানির চার্ট কেমন দেখতে পাচ্ছেন? তো এটাও যদি দেখেন একসময় প্রায় 600-র কাছাকাছি চলছিল, সেইখান থেকে এখন প্রায় 43% নিচে ট্রেড করছে। তারপরে যে কোম্পানি সেটা হচ্ছে আপার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো এই কোম্পানি মূলত ট্রান্সফরমারের যে অয়েল হয় এবং তার সঙ্গে সঙ্গে অ্যালুমিনিয়াম কন্ডাক্টর এগুলোর উৎপাদনে এই পৃথিবীর মধ্যে বিখ্যাত একখানা কোম্পানি। তার সঙ্গে সঙ্গে বর্তমানে দেখতে পাচ্ছেন বিভিন্ন যে পাওয়ার গ্রিড হয় সেইগুলোর আপগ্রেডেশন চলছে, এবং সেখানেও এই কোম্পানির যে চাহিদা সেটা কিন্তু বাড়ছে। কেমন আছে কোম্পানির পারফরমেন্স? এই 5 বছরেই দেখতে পাচ্ছেন প্রায় 1800%-এর উপরে রিটার্ন, এবং এই টপ লেভেল থেকে কতটা নিচে রয়েছে যদি এরকম টপ লেভেল থেকে দেখেন দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু 36%-এর কাছাকাছি ডাউন হয়ে রয়েছে। এর পরের কোম্পানি সেরা স্যানিটারি ওয়্যার লিমিটেড। এই কোম্পানি কি কাজ করে থাকে? এই কোম্পানি মূলত হোম ইন্টেরিয়র যে সলিউশন রয়েছে সেই দিকে খুব ভালোভাবে কাজ করছে। এই স্যানিটারি ওয়্যার, তার সঙ্গে সঙ্গে ফসেট রয়েছে, বাথরুম সলিউশন, এইগুলোই কিন্তু কোম্পানি প্রোভাইড করে থাকে। তো এই ধরনের যে বিভিন্ন প্রোডাক্ট যেগুলোই ছবিটা দেখতে পাচ্ছেন এইগুলোই কিন্তু এই কোম্পানি মূলত তৈরি করে থাকে। এই কোম্পানি কতটা নিচে রয়েছে এই কোম্পানিটাও যদি দেখেন এই টপ লেভেল থেকে প্রায় 50% নিচে কিন্তু পাওয়া যাচ্ছে। এর পরের কোম্পানি হচ্ছে ইন্ডিজিন লিমিটেড। এই কোম্পানিটা মূলত এই লাইফ সায়েন্সেস এবং তার সঙ্গে সঙ্গে ফার্মা কোম্পানির জন্য ডিজিটাল এবং ডেটা সলিউশন প্রোভাইড করে থাকে। ওষুধের মার্কেটিং এবং তার সঙ্গে সঙ্গে কমার্শিয়ালাইজেশন সহজ করতে এদের যে সফটওয়্যার সেটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইজ ব্যবহার করা হয়। কেমন পারফর্ম করছে এই কোম্পানিটা? এই 5 বছরে দেখতে পাচ্ছেন একদম ফ্ল্যাট রয়েছে। তবে যদি দেখেন এই টপ লেভেল থেকে এই স্টকটা প্রায় কিন্তু 31% পর্যন্ত ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। তো এটাকে চাইলেও স্টাডি করতে পারেন। এবং এই ভিডিওর শেষ যে কোম্পানি সেটা হচ্ছে এই আইটিসি লিমিটেড। এটাও যদি দেখেন রিসেন্টলি পড়েছে, বিশেষ করে এই সিগারেটের উপর ট্যাক্স বাড়াবার পর থেকেই। আর এই কোম্পানি শুধুমাত্র যে সিগারেট সেক্টরে কাজ করে সেরকমই নয়, কোম্পানি এফএমসিজি সেক্টরেও কাজ করে থাকে, তার সঙ্গে সঙ্গে এগ্রিকালচার সেক্টরেও কাজ করে থাকে। এবং আগে এরা হোটেলের বিজনেসে কাজ করতো, কিন্তু সেই যে হোটেলের ব্যবসা সেটা কিন্তু এরা আলাদাভাবে মার্কেটে লিস্ট করে দিয়েছে। এই কোম্পানি বিভিন্ন বড় বড় ব্র্যান্ড রয়েছে, যেমন এই আশীর্বাদ, তার বিভিন্ন এফএমসিজি প্রোডাক্ট যেমন আটা, বিস্কুট এগুলো আমরা ব্যবহার করে থাকি। তার সঙ্গে সঙ্গে খাতা পেনের দিক থেকে ক্লাসমেট রয়েছে, এবং আরো ভেরিয়াস প্রোডাক্ট এই কোম্পানি তৈরি করে থাকে। এই কোম্পানির চার্ট কেমন রয়েছে? তো ম্যাক্স দেখতে পাচ্ছেন 1818%-এর কাছাকাছি বাড়া। কত সাল থেকে? এই প্রায় 2000 সাল থেকে। এবং এই কোম্পানিটা ভালো পরিমাণে ডিভিডেন্ডও দিয়ে থাকে। এবং যদি বর্তমানের কথা বলি, এই টপ লেভেল থেকে দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু 37% নিচে ট্রেড করছে। তো এই ছিল কিছু কোম্পানি যেগুলো একসময় অনেকটা ওপরেই চলছিল, কিন্তু সেই টপ লেভেল থেকে এখন অনেকটাই সস্তা হয়ে গেছে, বা ভ্যালুয়েশনের দিক থেকেও রিজনেবল হয়েছে। তো এবার চাইলে আপনি এই কোম্পানিগুলোকে আরো ডিপলি স্টাডি করতে পারেন।
পারেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।